সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, আপনাদের সবাইকে আজকের অতীব গুরুত্বপূর্ণ একটি সেশনে স্বাগতম। আপনারা অলরেডি জানেন আমাদের আজকের টপিক হেপাটোবিলিয়ারি সিস্টেম ইমেজিং। এই সেশনটি মোট দুইটি ভাগে বিভক্ত। আজকে প্রথম পর্ব, এবং এই সেশনটি আজকে আমাদের মাঝে প্রেজেন্ট করবেন ভেরি রেসপেক্টেড প্রফেসর আনসেল মাওলা স্যার। ইজ ওয়ার্কিং এজ সিনিয়র কনসালটেন্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট, সিএসসিআর প্রাইভেট লিমিটেড, চট্টগ্রাম, বাংলাদেশ। উইদাউট ফার্দার ডিলে আমি আমাদের আজকে সম্মানিত স্পিকার প্রফেসর আনিসুল মোল্লা স্যারকে আহ্বান করছি সেশনটি শুরু করার জন্য। আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আজকে মোস্ট কমন যে ইমেজিং মডালিটিসটা আমাদের দরকার পড়ে ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, সেটা হলো হেপাটোবিলিয়ারি ইমেজিং। আমাদের একটা কমন প্রবলেম যে পেট ব্যথা, এটা একটা মোস্ট কমন প্রবলেম। তখন এই জন্য হেপাটোবিলিয়ারি ইমেজিংটা দরকার পড়ে। এখন আমাদের হেপাটোবিলিয়ারি ইমেজিং মডালিটিস গুলি এখন অনেকগুলো নতুন নতুন ইমেজিং মডালিটিস অ্যাড হয়েছে। এটা হওয়ার আগেও যেটা আমাদের ইনিশিয়াল ইমেজিং মডালিটিস ছিল এক্স রে, এক্স রেটাও তখনকার হিসাবে হেল্পফুল ছিল। এখন এই আমরা কনভেনশনাল যে ইমেজিং গুলি হতো এক্স রে রিলেটেড, ওরাল কোলেসিস্টেমিকাম, ইন্টারভেনাস কোলেনজিউকাম, এগুলি এখন অবসলিউট হয়ে গেছে। কারণ এরপরে যে ইমেজিং মডালিটিসটা সবচেয়ে বেশি হেল্পফুল সেটা হলো আল্ট্রাসাউন্ড। এবং এই আল্ট্রাসাউন্ডটা হেপাটোবিলিয়ারি সিস্টেম এভালুয়েট করার জন্য সুপার একটা ইনভেস্টিগেশন, কিন্তু এটারও কিছু লিমিটেশন আছে। সেটা আমি আগে আমার যে ওয়েবিনার সেগুলিতে আলাপ করছিলাম, কেন এখনো আছে। এটা আমরা যখন একটা ইমেজিং এ হেল্প নেব, যখন ওটাতে আমরা আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সাথে মিলে না, আমরা যেটা আশা করছি এটা পাই নাই, দেন ইউ গো ফর দ্য সেকেন্ড লাইন অফ ইমেজিং। এখন এই হেপাটোবিলিয়ারি ইমেজিং এ যে আমরা যেগুলি দেখবো যে ইন্ট্রোডাকশন এবং ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। এরপরে হলো আমরা যে কোনো ইমেজিং মডালিটিস এর হেল্প নিই না কেন, সেটার রেডিওলজিক্যাল অ্যানাটমিটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। কারণ এখন এই রেডিওলজিক্যাল অ্যানাটমি কিন্তু ইমেজিং টু ইমেজিং মডালিটি ডিফার করে। এক্স রে রেডিওলজিক্যাল অ্যানাটমি একরকম, আল্ট্রাসাউন্ড একরকম, সিটি এবং এমআরআই আরেক রকম। যেমন যদিও সিটি এমআরআই দুইটা সেকশনাল ইমেজ করা হয়, তারপর সেকশনগুলি ঠিক আছে, কিন্তু রেডিওলজিক্যাল অ্যানাটমিটা ডিফার। সেই জন্য আমাদেরকে ওই আমি যদি আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসাউন্ডটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের যে অ্যানাটমি সেটা আমাকে বুঝতে হবে এবং চিনতে হবে। সেটা এবং এমআরআই বেলাও তাই। কেমন এবং এই যে ইমেজিং মডালিটিস গুলি আছে সেগুলোর আল্ট্রাসাউন্ড আমরা কিভাবে করবো, সিটি আমরা কিভাবে করবো, এমআরআই কি করবো, বিশেষ করে হেপাটোবিলিয়ারি সিস্টেমের ইমেজিং এ হেল্প নিতে সেই প্রোটোকল গুলি আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ফলো করতে হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ফলো না করি, তাহলে আমরা যে রেজাল্টটা আশা করি এক্সপেক্ট করি সেটা আমরা কখনো কোনো সময় পাবো না। এবং এগুলি কম্পারিজন, আল্ট্রাসাউন্ড সেটা এমআরআই এগুলি কম্পারিজন এবং কি কমন প্যাথোলজি আছে, কেন প্যাথোলজি আমরা কি এগুলি পাইতে পারি, কমন প্যাথোলজি, এবং এগুলি কি ফাইন্ডিংস কি, যেমন মেইন ফাইন্ডিং গুলি কি, সে সম্বন্ধে আমরা এখানে আলাপ করার চেষ্টা করি। শেষে আমরা সাম আপ করবো, যদি সম্ভব হয় তাইলে কিছু প্রশ্নের জবাব দেওয়া হবে। কেমন on introduction, কেমন hepatobiliary system comprises the liver, gallbladder, bile ducts, কেমন forming a complex network.
essential essential for metabolism, detoxification, digestion and post consumption. এটা আপনারা সবাই জানেন যে হেপাটোবিলিয়ারি সিস্টেম কি দিয়ে, হেপাটোসিস্টেম মেনলি যেটা লিভার, গল ব্লাডার এবং বিলিয়ারি ট্র্যাক্ট, কেমন, এটা দিয়ে। প্যানক্রিয়াসটা কিন্তু হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে ইনক্লুডেড না। এখন অ্যানাটমিক্যাল কনসিডারেশন আমি বুঝলাম যে আমাদেরকে রেডিওলজিক্যাল আল্ট্রাসাউন্ড হলে আল্ট্রাসাউন্ডের অ্যানাটমিটা জানতে হবে, সিটি হলে সিটি, এমআরআই হলে এমআরআই, কেমন। তাহলে রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য কেমন আমাদের নর্মাল যে অ্যানাটমিটা এবং নর্মাল অ্যানাটমির সাথে ভেরিয়েন্স ভেরিয়েন্ট কি কি থাকতে পারে, কোনগুলি নর্মাল, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা ডিটেক্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি আমরা নর্মাল গুলি এবং নর্মালের ভেরিয়েন্ট গুলি যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা অ্যাবনর্মালিটি ইজিলি বের করে দিতে পারি, কেমন। আপনারা লিভারের অ্যানাটমিটা জানেন যে ইট ইজ পেরিটোনিয়াম দিয়ে কভার, কেমন, এক্সেপ্ট দেয়ার এরিয়া, কেমন। এই পেরিটোনিয়াম ফ্লেশ গুলি লিগামেন্ট হয়, কেমন। এই লিগামেন্ট গুলি কিন্তু এই যে আমরা যখন লিগামেন্ট ওখানে বাউন্ডারি গুলি ঠিক করি, সেগমেন্ট গুলি করি, এখানে কিন্তু এগুলি ইম্পর্টেন্ট, কেমন। সিফন লিগামেন্ট যেমন লিভারকে লেফট লোবকে মিডিয়াল এবং ল্যাটারাল সেগমেন্টে ভাগ করে, কেমন। এবং বিলিয়ারি আমরা যেটা বলি যে ইন্টারহেপাটিক রাইট হেপাটিক, কমন হেপাটিক, সিস্টিক এবং কমন বাইট, কেমন, যেটা অ্যাম্পুলার ব্যাটার দিয়ে ডিউওডেনামে সে ওপেন করে, কেমন। এটা আমাদের আসলে এই যেটা আমরা বললাম যে নর্মাল বা নর্মাল ভেরিয়েশন, সেটা অবশ্যই আমাদের বুঝতে হবে, কেমন। এখন হেপাটিক বিলিয়ারি অ্যানাটমির মধ্যে লিভারটা লোকেট করার জন্য কেমন আমরা যেটা বলি যে রাইট এবং লেফট, এটা হলো দুইটা লোক, কেমন। এই দুইটা লোককে আবার ভাগ করা হয়েছে 8টা সেগমেন্ট, কেমন, 8টা সেগমেন্টে। এই 8টা যে সেগমেন্টে বলা হয় এটা কর্নেট ক্লাসিফিকেশন বলা হয়, কেমন, কর্নেট ক্লাসিফিকেশন। এটা 8টা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট এবং প্রত্যেকটা সেগমেন্টের নিজস্ব ব্লাড সাপ্লাই, আউটফ্লো, ইনফ্লো এবং বিলিয়ারি ড্রেনেজ আছে, কেন। তা 8টা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে আমাদের যদি বিলিয়ারি সার্জারি করা যদি দরকার হবে, তাহলে এই সেগমেন্টেশন বেশ ইম্পর্টেন্ট কথা। তাহলে এটা কোন কোন সার্জিক্যাল প্ল্যানিং কি হবে সেই জন্য সেগমেন্ট গুলি, আবার অনেক সময় ডিজিজ গুলি লোকালাইজ করার জন্য কোন লোক কোন সেগমেন্টে করছে সেই জন্য আমাদেরকে এই 8টা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্টে লিভারটাকে ভাগ করা হয়েছে, যেটা কর্নেট ক্লাসিফিকেশন বলে, কেমন। আমি এটা ছবি দেখাবো যে কিভাবে এগুলি ভাগ করা হয়েছে, কেমন। বিলিয়ারি আমি যেটা বলছিলাম যে ইন্টারহেপাটিকটা, কমন হেপাটিকটা পরে এসে এটা কমন বাইটটা, কেমন। গলব্লাডার অ্যানাটমি, কেমন, এবং ইট রিলেশন উইথ দ্য পোর্টাল, এটা মোটামুটি হলো অ্যানাটমি, কেমন। এবং এর সাথে ভাস্কুলার ল্যান্ডমার্ক, ভাস্কুলার ল্যান্ডমার্কের মধ্যে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন, ইস ব্রাঞ্চেস, এগুলি কিন্তু প্রত্যেকটাতে দেখা যায়, আল্ট্রাসাউন্ডে দেখা যায়, সিটি এবং এমআরআই, তিনটাতে আমরা এই আর্টারি এবং ভেইনগুলি ডিফারেন্সিয়েট করতে পারি। আর্টারিতে যেমন ধরেন আমি যদি সিটিতে আর্টিরিয়াল ফেজে, তাহলে আর্টারিটা দেখা যাবে। যখন আমরা পোর্টোভেনাস অথবা ভেনাস ফেজে যখন স্ক্যানটা করবো, তখন ভেনগুলি দেখা যাবে, পোর্টাল ভেন, হেপাটিক ভেন, ওগুলি দেখা যাবে, কেমন। তাইলে এই ভাস্কুলার ল্যান্ডমার্ক গুলি বেশ ইম্পর্টেন্ট, কেমন, সার্জিক্যাল প্ল্যানিং এর জন্য এটা বেশ important। এটা সবচেয়ে এই সেগমেন্টটাকে যে আমরা এটা বোঝার জন্য, এটা একটা ট্রাবলসাম, কেমন, এটা মুখস্থ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। যখন আমরা ইমেজ গুলি দেখি, ইমেজের সাথে এগুলি বলে এটা রাইট হ্যান্ডের একটা ছবি, কেমন, ফিস্টের রাইট ছবি। সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে রাইট হ্যান্ড, শুধু যদি আমরা এটার সাথে আমরা মনিটরের সামনে যে ইমেজটা দেখি সেটা যদি আমি কল্পনা করি, তাহলে দেখা যাবে যে এটা সেগমেন্ট ওয়ান, কেমন। এটা সেগমেন্ট ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে ঘুরে আসে, কিন্তু এই যে ক্লক ওয়াইজ, কেমন, ক্লক ওয়াইজে ঘুরে আসে যদি রাইট হ্যান্ড, কিন্তু লেফট হ্যান্ডের সাথে মিলালে হবে না, কেমন।
রাইট হ্যান্ডের সাথে যদি আমরা এই ফিক্সড করে যদি ইমেজগুলি আমাদের সামনে যে ইমেজটা আসবে, কেন ইমেজগুলি আমরা যে ইমেজগুলি দেখি ওটার লেফট হ্যান্ড সাইড ইমেজ হলো রাইট, কেমন রাইটটা হলো লেফট, কেমন এখানে সাথে যদি আমরা এই যে রাইট হ্যান্ড ফিস্টের সাথে যদি মিলে, তাহলে আমরা এইখানে যে আটটা যে ফাংশনাল সেগমেন্টকে ভাগ করে যে সেটা আমরা এগুলো লোকেট করতে পারবো। কেমন এখানে যেটা যে এটা যে থাম্বের এখানে যে 1, এখানে 2, 3, 4, এবং এগুলি ডিভাইডেড বাই দ্য হেপাটিক ভেন, কেমন এটা লেফট হেপাটিক ভেন, এটা মিডল হেপাটিক ভেন, এটা রাইট হেপাটিক ভেন, কেমন আর এদিকে একটা পোর্টাল যে প্লেন, পোর্টাল প্লেন দিয়ে যেখানে আমরা আঙ্গুলের এই যে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টের ওইখানে এখানে একটা লাইন টানা হয়েছে এখানে, এটা দেখা যায় এটা হলো পোর্টাল প্লেন। তাহলে আমরা এখানে যদি এভাবে দেখি, তাহলে আমরা লোকালাইজ করতে হবে সেগমেন্ট গুলোকে। আমরা যখন ইন্টারপ্রিট করতে যাই তখন আমরা এখান থেকেই এটা ইয়ে করি। যদি কোনো সময় আমাদের যদি অসুবিধা হয় তখন আমরা আবার এই ইমেজের গুলির সাথে কোরিলেট করে নিই। এটা লিভারের ছবি, কেমন লিভারের বিভিন্ন স্ক্যানের ছবি। যেমন আমি এটা বুঝে এটা সেগমেন্ট 1, 2, 3, 4, এটা বিভিন্ন লেভেলে 6, 7, 4, 5, 6, 7, কেমন এইভাবে ঘুরে আসে, কেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা লিভারের এই সেগমেন্ট গুলি ভাগ করে নিতে পারবো। আমরা লোকেট করতে পারবো যে এটা কোনো লেশন থাকলে এটা কোন লোবে আছে এবং কোন সেগমেন্ট আছে। এটা অনেক সময় এটা করে দিতে হয়, কেমন এখন একইভাবে এটা লিভার সেগমেন্ট গুলো একই রকম করা হয়েছে। কেমন আমরা যদি দেখেন এই যে 1, 2, 4, 7, 8, 7 তারপর 8 চলে যায়, কেমন 1, 2, 4, 7, 8 এটা বিভিন্ন লেভেলে, সেই জন্য আমরা ওইভাবে দেখতেছি, কেমন তাহলে এই একটা সেগমেন্টে লিভারকে ডিভাইড করা হয়েছে, যেটা এটা একই। আমরা যদি এমআরআই এমআরআইতে দেখি এখন একই, মোটামুটি একই, কেমন এখানে কত লোবের এক, কেমন ওইভাবে দেখে মোটামুটি একই। এখন এটা এটা মনে রাখা বুঝতে পেরেছে, যদি অসুবিধা হয় তাহলে অত অনেক সময় মনে থাকবে না। যখন আমরা অতগুলি প্লেন নিয়ে কাজ করি, অতগুলি অ্যানাটমি নিয়ে, তখন মনে রাখতে হবে, তখন এগুলির সাথে ইমেজগুলি মিলাই নিতে হবে। কেমন এটা আমরা কোন লেভেল, এটা সার্জিক্যালের জন্য আমরা যেটা বলছিলাম যে এগুলি এই সেগমেন্টেশনটা ইম্পর্টেন্ট বিষয় হলো সার্জারির জন্য। এটা দেখেন যে 2, 3, 4, 5, 6, 7, 8 কেমন এভাবে বুঝছে, কেমন এটা রাইট হ্যাপাটমি করলে ওনারা কোনটা ফেলে, কেমন স্ট্যান্ডার্ড রাইট গেলে এগুলো হলো সার্জিক্যাল টেক, কেমন যদি সেগমেন্ট গুলি জানে তাহলে এখন সেগমেন্ট গুলি জানলে সুবিধা কি, আমরা যেটা বলছিলাম যে এই আটটা যে লিভারের সেগমেন্ট গুলি ওগুলি ফাংশনালি ইউনিট, একটার সাথে একটা সম্পর্ক নাই, কিন্তু আলাদা আলাদা ব্লাড সাপ্লাই এবং ড্রেনেজ গুলি আলাদা আলাদা। তাহলে তাহলে সার্জারিটা সম্ভব না। এটা তো লিভার ট্রান্সপ্লান্ট অথবা লিভারের যে সার্জারি গুলি করে বিদেশ এটা সম্ভব হতো না। এটা হলো ব্যাপার। তাহলে আমার এই সার্জিক্যাল প্ল্যানের জন্য আমাদের সেগমেন্ট গুলি জানা দরকার। প্রায় যে বিলিয়ারিটি আপনারা সবাই জানেন যে বিলিয়ারিটিতে কি আছে, এগুলি এমআরআই পিকচার, কেমন এমআরআই ছাড়া এইভাবে সুন্দর করে সিটিতে দেখা যায় না। সিটিতে যদি আপনি রিকনস্ট্রাক্ট করে দেখবেন না, কিন্তু এমআরআইতে পুরো অ্যানাটমিটা দেখা যায়। এটা দুইটাই এমআরসিপি, এখানে যে ছবি দুইটা দেখানো হয়েছে দুইটাই এমআরসিপি। এমআরসিপিতে কমন বাইট ডাক, গল ব্লাডার, এখানে হেপাটিক, লেফট হেপাটিক, রাইট হেপাটিক, কমন বাইল ডাক, কেমন এখানে যে ট্রেগুলি, কেমন বিলিয়ারি ট্রেগুলি সবগুলি দেখা যায়। তাহলে এই অ্যানাটমি দেখার জন্য এমআরসিপিটা আসলে বেটার। আরেকটা অপশন হলো ইএসসিপি। কারণ ইএসসিপি তেও ইনভেসিভ প্রসিডিউর, অনেক বেশি সাইড এফেক্ট আছে, কেমন তার চেয়ে যদি আমরা চাই যে যে কোনো অ্যান্ডানোমি দেখে যাই তাহলে আমরা এমআরসিপি করতে পারি। অথবা যদি আপনি হেপাটোবিলিয়ারি সিস্টেমের এমআরআই করেন, ওইখান থেকেও কিন্তু রিকনস্ট্রাক্ট করা যায়, কেমন ওইখান থেকেও আপনি চাইলে
হেপাটোবিলিয়ারি ফ্লুইডগুলি, ভাইটা কমনডাইটা, হেপাটিটা, ওগুলি ভালো মতো দেখা যায়। এখন আমাদের এই ইমেজিং মডালিটিস গুলি কি কি আছে, কেমন কি ইমেজিং মডালিটি যেটা আছে, আমি বলছিলাম যে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি খুব হেল্পফুল। কেমন এখন আমাদের উপজেলা ইউনিয়ন লেভেলে পর্যন্ত বোধ আল্ট্রাসাউন্ড আছে, কেমন আল্ট্রাসাউন্ড মেশিন আছে, তাইলে আল্ট্রাসাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এটা আল্ট্রাসাউন্ডের যেটা সবচেয়ে অসুবিধা সেটা হলো অপারেটর ডিপার্টমেন্ট, এখন স্কিলের ব্যাপার। আল্ট্রাসোনোগ্রাফির সাথে কালার ডেভেলপ করতে পারেন যে আপনি ওখানে কোনো ভাস্কুলারিটি আছে কিনা, নাই কোনো নেশা নেই। এবং ইলাস্টোগ্রাফি, কেমন আমার ইলাস্টোগ্রাফিও কিন্তু অনেক মেশিনে আছে, কেমন তাইলে আপনি ফ্যাটের এস্টিমেশনটা করতে পারবেন, কেমন ইলাস্টিসিটি আছে কিনা। তো এখন কিন্তু অনেক মেশিনে কিন্তু অ্যাভেলেবল এই অপশনটা, যদি অপশন থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। এরপর হলো কম্পিউটার টোমোগ্রাফি। এই লিভারের কম্পিউটার টোমোগ্রাফিতে স্পেশালি মাল্টিফেজ করা হয়, কেমন যে আপনারা দেখবেন যে কোয়াড ফেজ বলে, যে লিভারের লেশন গুলি দেখার জন্য স্পেশালি যদি হেমানজোমা থাকে। কিন্তু আইডিয়ালি আপনাকে, যখন আমি হেপাটোবিলিয়ারি সিস্টেমের সিটি করবো, অবশ্যই আপনাকে মাল্টিফেজ করতে হবে। তার মানে শুধু আমি এটার জন্য করব এটার জন্য করব না, সেটা হবে না। আপনাকে অবশ্যই মাল্টিফেজ, সবগুলি আর্টেরিয়াল ফেজ, পোটোভেনাস ফেজ, ভেনাস ফেজ, ফেজ, এই ফেজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে আপনি ইন্টারপ্রিট করার সময় আপনার প্রবলেম ইন্টারপ্রিটেশনটা গুড হবে। এবং এই ফেজের গুলি করার জন্য, মাল্টিফেজ সিটি করার জন্য আপনাকে ইনজেক্টর ইউজ করতে হবে। এখন আমাদের দেশে এই ইনজেক্টরটা বড় বড় সেন্টারে অনেক সময় করে না, ম্যানুয়ালি করে। ম্যানুয়ালি করলে আপনি এই ফেজগুলি ঠিক মতো পাবেন না। আর্টিফিশিয়াল ফেজ, পোটো পোটোভেনাস ফেজ দেখবেন, পোটো ফেজ, ভেনাস ফেজ আপনি দেখবেন এখানে 10 to 20 সেকেন্ড, এগুলো যদি আপনি ইনজেক্টরের সাথে অ্যাডজাস্ট করে না দেন, তাহলে তো আপনি এই ফেজগুলো পাবেন না। এখন ম্যানুয়ালি এটা কোনোদিন সম্ভব না। কারণ তাহলে আপনাকে যদি ফেজগুলি আইডিয়ালি দেখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ইনজেক্টর ইউজ করতে হবে। এরপরে হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই, এবং ম্যাগনেটিক রেজোনেন্স কনজিও পেঙ্কিয়াটোগ্রাফি, এমআরসিপি। এই এমআরসিপিটা বললাম যে এটা নন ইনভেসিভলি বিলিয়ারি ট্রিটে খুবই সুন্দরভাবে ডেলিনেট করা যায়। তখন যদি আপনি সুন্দরভাবে ডেলিনেট করতে পারেন, আমরা এখানে ছবি দেখাবো, তাহলে আপনি এর প্যাথোলজি গুলো দিয়ে, এখন আপনি তো এক লাভে এমআরসিপি করতে যেতে পারবেন না, আপনাকে প্রথমে আল্ট্রাসাউন্ড করবো। এখন আল্ট্রাসাউন্ড করার জন্য যদি আমরা কোনো কারণে বিলিয়ারিটিটা আমাদের দরকার পড়ে, তাহলে আমাদের এমআরআই তে যাওয়া উচিত। এখন এমআরআই তে যেহেতু এটা কস্টলি, অনেক জায়গায় অ্যাভেলেবল না, সেটা একটা লিমিটেশন। কেমন সিটি দিয়ে বিলিয়ারিটি অত ভালো দেখাবে, কেমন তাহলে আপনাকে এমআরআই তে যেতে হবে। সেটিও আপনি রিকনাস্ট করেন, যদি মাল্টিপল রিকনস্ট্রাকশনে দেখা যায়, করোনাল ইমেজও দেখা যায়, সিবিটিটা দেখা যায়, যদি সুন্দর করে রিকনস্ট করে রিফর্মেট করে, তাহলে আপনি সিটিতে দেখতে পারবেন। কেমন তাহলে সবচেয়ে বেটার অপশন হয়ে যায় আপনি এমআরসিপি। এরপরে হলো এনজিওগ্রাফি এবং গ্যানোগ্রাফি ফর ভাস্কুলার ম্যাপ। এটা আমরা বললাম যে আপনি সিটিতে আপনি ওই যে আর্টেরিয়াল ফেজ, ভেনাস ফেজে আর্টারি এবং ভেনগুলি ইজিলি ম্যাপ করা যাবে, দেখা যাবে। আর্টেরিয়াল ফেজে আর্টারি ভালো দেখা যাবে, ভেনাস ফেজে ভেনটা ভালো দেখা যাবে। তাহলে ওইখান থেকে আপনি ব্যবহৃত করতে পারেন, কেমন আর্টেরিয়াল এবং ভেনাস। এরপরে লাস্ট অফ অল যেটা হলো যে হেপাটিক সিন্টিগ্রাফি অ্যান্ড কোলেসিন্টোগ্রাফি। কেমন এই হেপাটিক সিন্টোগ্রাফি, এটা গর্ভটার ফাংশন দেখার জন্য এটা বেটার। কেমন এটা আমাদের দেশেও এখন সব জায়গায় স্কোপ নেই কেমন করার, কিছু কিছু নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে থাকতে পারে। কেমন তাহলে আমাদের জানতে হবে যে যদি আমরা কোনো কারণে ফাংশন দেখতে চাই, তাহলে আমাদেরকে হেপাটিক সিন্টোগ্রাফি, হিডের যেটা স্ক্যান বলে, সেটা করাটা আমাদের জন্য হেল্পফুল হবে। এখন আমরা যদি হিসাব করি যে আমাদের যে ইমেজিং মডালিটিস গুলি আমি বললাম, যে আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই, এমআরসিপি, নিউক্লিয়ার হিডেজ স্ক্যান,
এরপরে আর দুইটা আমরা বলি না, যেটা ইএসসিপি, যেহেতু ইএসসিপি আমাদের সামনে নাই, ইএসসিপি অথবা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা আমাদের দেশে কোনো জায়গায় হয় কিনা আমার তেমন আইডিয়া নাই, কেমন, কিন্তু এটা হেল্পফুল, কেমন। তাইলে এই আল্ট্রাসাউন্ডটা, ওটা স্ট্রেংথ হলে যে বেশ সার্চ করা যেতে পারে, কোনো রেডিয়েশন নাই, এবং রিয়েল টাইম, রিয়েল টাইম দেখবেন, কেমন, লাইভ দেখবেন, যে মুভমেন্ট টুভমেন্ট যা আছে আপনি সব দেখতে পারবেন। এটা লিমিটেশন হলো, আমি আগে বলছিলাম যে অপারেটর ডিপেন্ডেন্ট এটা। নাম্বার টু হলো ওবেসিটি, কেমন। ওবেস এবং ওবেসিটির চেয়ে সবচেয়ে যেটা প্রবলেম হলো, যেগুলো স্টাউট হয়, ফিগারগুলি স্টাউট হয়, সলিড হয়, যেমন ওদের হ্যাপাটোবিলি সিস্টেম, যে কোনো অ্যাবডোমিনাল ডাকশনটা এটা ট্রাভেলসাম, কেমন। তাহলে এটা লিমিটে শুধু ওই জায়গায়, কেমন। সিটি, এটা হলো হাই রেজুলেশন, হাই, কেমন, কভার করে অনেক বড় এলাকা, কিন্তু এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে আয়োনাইজ রেডিয়েশন, কেমন। এটা হলো সবচেয়ে বড় রেডিয়েশন হ্যাজার্ড, সবচেয়ে বড় ড্রব্যাক এটা এখনো। এই জন্য এটা অনেক জুডিশিয়ারি ইউজ করতে হয় সিটিটা, কেমন। আমার ইচ্ছা হলে সিটি স্ক্যানটা করা ঠিক নাই, কেমন, যেহেতু এটা রেডিয়েশন একটা হ্যাজার্ড আছে, এবং এই সিটির সাথে কন্ট্রাস্টে একটা রিস্ক আছে, কেমন। নাম্বার থ্রি, এমআরআই এমআরসিপি। এমআরআই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হলো এক্সিলেন্স টিস্যু কন্ট্রাস্ট, এটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। নাম্বার টু হলো বিলিয়ারি মেপিং। আমি আগে আপনাকে এমআরসিপির ছবি দেখাচ্ছি, কেমন, এমআরসিপির ছবি দেখাচ্ছি, কেমন। সেখানে আপনি বিলিয়ারি ট্রিটা খুব সুন্দর দেখা যায়, সাথে গড়বড়ও দেখতে পারবেন, তাইলে এখানে সবকিছু। আর বিলিয়ারি মেপিংটা খুব, এটা সবচেয়ে যেটা অসুবিধা, এটা হলো যে কস্টলি এবং লঙ্গার স্ক্যান টাইম, সময়টা বেশি লাগে। কিন্তু এই সময়টা কিন্তু আগে আমরা যখন ইনিশিয়ালি যে এমআরআই গুলি ইউজ করতাম, তার চেয়ে কিন্তু টাইম অনেক কমে নিয়ে আসা হচ্ছে এখন, কেমন। এটা ইমপ্রুভ করতেছে অনেক, যে টাইম কমে না হওয়ার, এটা যেহেতু টাইমটা একটা প্রবলেম, সময় লাগে, সেটার এই ড্রব্যাকসটা এটা ওভারকাম করার চেষ্টা করতেছে। ওই জন্য আমার মনে হয় না যে লঙ্গার স্ক্যান টাইমটা তেমন বড় ফ্যাক্টর। বড় ফ্যাক্টর সবচেয়ে যেটা হলো যে কস্টটা হলো বড় factor। এরপর হলো নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ারের যেটা অ্যাডভান্টেজ আমি বলছিলাম, যে ফাংশনাল অ্যাসেসমেন্ট অফ দ্য স্টেশন, সেটা এই হিটে স্ক্যানে বোঝা যায়, কিন্তু অসুবিধা হলো যে রেজলিউশনটা খুব পুয়ার, কেমন। এরপরে যেটা আছে ইএসসিপি অথবা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এই দুইটারে থেরাপিউটিক ক্যাপাবিলিটি চাই। এটা হলো এস্টিমেট, আপনি ইএসসিপি করলেন, যদি দরকার পড়ে যে স্টেন লাগাবেন, স্টেন লাগাতে, অথবা যদি ডাইলেট করার ইচ্ছে হয় আপনি ডাইলেট করতে পারেন, তাহলে এটা থেরাপিউটিক ক্যাপাবিলিটি আছে। এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডও আপনি এই কাজগুলি করতে পারেন, স্ট্রেটনিং করতে পারেন, ডাইলাটেশন করতে পারেন, অথবা স্টোন এক্সট্রাক্ট করতে পারেন, কেমন। তাহলে এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডও করতে পারি, ইয়েস, এটা হলো থেরাপিউটিক। লিমিটেশন হলো ইনভেসিভ এবং প্রসিডিউর রিস্ক, কেমন। ইনভেসিভ, কেমন, দুইটাই ইনভেসিভ, প্রসিডিউর রিস্ক থাকে, কেমন। আপনার জন্য কমপ্লিকেশন হতে পারে, ইএসবি করতে পারে, বলে করেন যেটা যে পেশেন্ট সেফটি শক হতে পারে, অথবা ভিলেরি চ্যানেলগুলিতে ইনজুরি হতে পারে, কেমন, লিক হতে পারে, তাহলে এটা থেকে যায়, কেমন। যেহেতু এটা ইনভেসিভ প্রসিজারের যে কমপ্লিকেশন গুলি সম্ভাবনা থাকে, এগুলি এটাতে হতে পারে। তাহলে এখানে আমরা যেগুলি দেখি, আল্ট্রাসাউন্ডটা মাস মোস্ট সেফ। এর সাথে এমআরআই যেটা অসুবিধা, সেটা হলো কস্টটা, কেমন। এখন আমি যে আমার যে ইমেজিং মোডালিটিস গুলি আছে, সেগুলির প্রোটোকল সম্পর্কে একটু করে বলি, এটা বেশি বলবো না। আমি আল্ট্রাসাউন্ড প্রোটোকলে পেশেন্ট হেপাটোবিলিটি আসসান্টেশনের জন্য এমটি স্টোমাকে করাটা সবচেয়ে ভালো, যদি সম্ভব না হয় তাহলে 6 আওয়ার ফাস্টিং, এটা এমটি স্টোমাক এটা প্রেফারেবল, কেমন। যদি কোনো কারণে না হয় তাহলে আপনি 6 আওয়ার ফাস্টিং করতে পারেন। যদি এমটি থেকে 6 আওয়ার ফাস্টিং করলেও আমরা দেখেছি অনেক সময় গ্যাসের ডিস্টার্ব হয়, গ্যাসিয়াসের জন্য এগুলি স্ক্যানগুলি করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এটা ট্রান্সডিউসার আপনি কি ইউজ করবেন, যে তোমার গর্ভটা ওয়াল থেকে হাই ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন। কালার ডপলারে ভাস্কুলারিটি দেখতে পারবেন, কেমন। কালার ডপলার যদি আমি
করলাম, যদি কোনো জায়গায় আমি যদি ইন্টারেস্টেড হই যে ফ্লো দেখবো, তখন আমি কালার ডপলার করে দেখতে পারি যে ফ্লো আছে কিনা নাই। তখন কোন রুটে করবেন, এই যে সবাই জানে আপনি সোয়াই করা হয় সুপাইন অথবা ল্যাটার ডিকুবিটিসে করা হয়, কোন অ্যাপ্রোচে যাবেন, কেমন সাবকোস্টালে ইন্টারকোস্টাল যে ইচ্ছে যেতে পারে। কেমন কমন ফাইন্ডিংস কি আল্ট্রাসাউন্ড, এই যে গল স্টোন, গল ব্লাডার স্লাস, ওয়াল থিকেনিং, কেমন এটা হলো কমন যে ফাইন্ডিং গুলি। কেমন সেটি যেটা আমি যে বলছিলাম যে ফেসেস, ফেজে নেওয়া উচিত। কেমন ফেজের মধ্যে সাধারণত যেটা নেওয়া হয়, বলছিলাম যে নন কন্ট্রাস্ট, আর্টিয়া, পোর্টাল, পোর্টো ভ্যানাস, ভ্যানাস, কেমন অথবা ডিলে, সাথে অবশ্যই ওরাল এবং আইভি কন্ট্রাস্ট দিতে হবে। হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে নন কন্ট্রাস্ট করার কোনো স্কোপ নেই আমাদের। কেমন শুধু অনেক সময় কেবি এটা নন কন্ট্রাস্ট করা হয় টু সি দ্য ইউরেটারি ক্যালকুলাস অথবা কিডনি স্টোন। আদারওয়াইজ সেটা সব জায়গায় কিন্তু আপনাকে ইনভেরিয়েবলি কন্ট্রাস্ট ইউজ করতে হবে। কেমন বহুত ওরাল অ্যান্ড আইভি কন্ট্রাস্টটা দিতে হবে। কেমন যদি না দেন তাহলে আমরা যে আরটিএল এবং বিভিন্ন ফেজের যদি আমরা মাল্টিফেজিক যদি না করি, তাহলে প্যাথোলজি ডিটেকশন এবং ইন্টারপ্রিটেশনটা ইজ ভেরি ডিফিকাল্ট। এখন কি করবেন, কত স্লাইসে করবেন, এরপরে যেটা করে মাল্টিফিউন। আজকাল যে আল্ট্রাসাউন্ড সিটি মেশিন গুলি আমাদের দেশে গেলে সবগুলিতে মাল্টিবার্নাল রিফর্মেট করা যায়। কেমন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রিফর্ম করতে পারেন। কেমন অ্যাসেসমেন্ট অফ দ্য মাস, ডাক্তার ডাইলেটেশন, কেমন ভাস্কুলার ইনভেশন আছে কিনা সেটা অ্যাসেস করা যাবে। এমআরআই, কেমন এমআরআই, এমআরআই এর যে বিলিয়ারি হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য T1 এবং T2, T1 এ ইন অ্যান্ড আউট ফেজ আর T2 ফ্যাট সেট। কেমন এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। এমআরসিপির জন্য আলাদা সিকোয়েন্স ইউ অ্যাপ্লাই এবং ডাইনামিক কন্ট্রাস্ট ইমেজিং করি। ডাইনামিক কন্ট্রাস্ট ওটা আমরা যেভাবে আল্ট্রা সিটিতে করা যায়, এখানেও ঠিক ডাইনামিক করা যাবে। আরটিএফএস ব্যানার্সে বিভিন্ন ফেজে আপনি ইমেজটা নিয়ে নেন। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে ডিফিউশন ওয়েটেড ইমেজ নেওয়া হয় টু ক্যারেক্টারাইজ দ্য লেশন। লেশনকে ক্যারেক্টারাইজ করতে অবশ্যই আপনাকে ডিফিউশন ওয়েটেড ইমেজ নিতে হবে। যেমন যদি কোনো কারণে এটা ওমিট করে, তাহলে আপনার এই ক্যারেক্টারাইজেশনটা করা সম্ভব হবে। এরপরে আপনি কন্ট্রাস্ট দিতে পারেন। কেমন এরপরে হলো নিউক্লিয়ার হেপাটোবিলিয়ারি স্টাডি, রেডিও টেকনিশিয়াম, ওইটা আপনারা জানেন যে 99 টেকনিশিয়াম, এটা সব জায়গায় আসলে ইউজ করা হয়। কেমন আপটেক দেখবেন স্টেশন। কেমন ইন্ডিকেশনটা হলো একিউট কোলোসিস্টাইটিসে। কেমন একিউট কোলোসিস্টাইটিসে এবং এখানে যদি কোনো লেয়ারে লিক থাকে এবং সিস্টিক প্যাটেন্সি, এই তিনটা দেখার জন্য সাধারণত হিটে স্ক্যানটা করা হয়। কেমন আর ইন্টারপ্রিটেশন কিভাবে করে, নন ফিলিং অফ দ্য গল ব্লাডার, কেমন সাজেস সিস্টিক অবস্ট্রাকশন। কেমন এভাবে আপনি ইন্টারপ্রিট করতে পারেন গল ব্লাডার যদি ফিল আপ না হয়। কেমন ট্রেসার দিয়ে তাহলে বলা যেতে পারে যে ডাক্ট অবস্ট্রাকশন আছে। কেমন এখন ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি, আমরা যে হেপাটোমিলিরে ইমেজিং এগুলো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশন হলো এটা ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট এবং সার্ভেলেন্স, এই তিনটাতে হেল্পফুল। কেমন নাম্বার ওয়ান হলো এভলিউশন অফ দ্য ডিফিউজ লিভার ডিজিজ। কেমন এই ডিফিউজ লিভার ডিজিজের মধ্যে সিরোসিস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, এবং কোয়ান্টিফিকেশন করা যায়। কেমন কোয়ান্টিফিকেশন অফ দ্য ফাইব্রোসিস বাই আল্ট্রাসাউন্ড ইলাস্ট্রোগ্রাফি। আল্ট্রাসাউন্ড ইলাস্ট্রোগ্রাফিতে আমরা যে ফাইব্রোসিস, লিভারে ফাইব্রোসিস আছে কিনা সেটা কোয়ান্টিফিকেশন করা যায়। কিন্তু স্ক্রিনিং ফর focal hepatic lesion including hepatocellular carcinoma in at-risk patient। কেমন এটা আমরা স্ক্রিনিং করতে পারি যে সিরোসিসের লিভার হলো, এগুলি আসলে হেপাটোসেলুলার কার্সিনোমাতে
ট্রান্সফর্ম হচ্ছে কিনা সেটা এটা ফলো স্ক্রিনিং গুলি করতে পারেন। ডায়াগনোসিস, গলস্টোন, cholecystitis, assessment of the cystic dark patency using ultrasound and hidden scan, কেমন? আল্ট্রাসাউন্ড দিয়েও কিন্তু আপনার গলব্লাডার ফাংশনাল কিনা সেটা কিন্তু অ্যাসেস করা যায়, কেমন? ওটা একটা ওয়ে আছে। আপনি যদি গলব্লাডার ফাংশনিং কিনা সেটা আপনি গলব্লাডারটা যদি ফাস্টিং এবং আফটার মিল যদি স্ক্যান করেন, আল্ট্রাসাউন্ড করে যদি ভলিউম মেজার করেন, তখন দেখবেন যে আসলে আফটার মিল এটা গলব্লাডারটা কন্ট্রাক্ট করছে কেন। তাহলে আপনি বলতে পারেন যে গলব্লাডার, সেটা গলব্লাডার দিয়ে করা যায় যদিও একটু ট্রাবলসাম। তারপর নাম্বার 4 হলো ডিটেকশন অফ দ্য biliary obstruction, stricture and cholangitis with MRCP and CT cholangiography, কেমন? এটা আমি বলছিলাম যে biliary obstructionটা আপনি ESCP দিয়েও বুঝতে পারেন, বাট ইট ইজ ইন্টারসিভ প্রসিডিউর এবং হ্যাজার্ডাস, কেমন? আপনি যদি আমরা MRCP দিয়ে biliary obstruction আছে কিনা, স্ট্রিকচার, এগুলি বোঝা যায়, এবং সিটি দিয়েও বোঝা যায়। MRCP মাস সুপিরিয়র ইনভেস্টিগেশন, এটা দিতে পারে। এখন বিলিয়ারে কোনো লিক আছে কিনা এবং পোস্ট জায়গায় কোনো কমপ্লিকেশন আছে কিনা, কেমন? তাহলে এটা সিন্টিগ্রাফি দিয়ে বুঝা যায়, কেমন? এগুলি সিটি দিয়েও বোঝা যাবে যে এখানে কোনো বিলিয়ারি লিক দিক আছে কিনা, কেমন? যদি আমাদের সিন্টিগ্রাফি করার স্কোপ না থাকে তাহলে আমার এটা help নিতে পারি, কেমন? নাম্বার 6 হলো ওপাটে ম্যাপিং অফ ভাস্কুলার ভেরিয়েন্স এন্ড টিউমার ইউজিং সিটি এমআর এনজিওগ্রাফি ফর গাইড সার্জিক্যাল প্ল্যানিং। এটা আমি আগে বুঝলাম যে আমরা যদি ভাস্কুলার ম্যাপিংটা করি, কেমন, এটা সিটা বা এমআর এনজিওগ্রাফি যেটা দিয়ে করি, তাহলে সার্জিক্যাল প্ল্যানিংটা এটা গাইডলাইন করা যাবে যে আমরা এইভাবে সার্জারিটা কোন কি সার্জারিটা করবো সেটা আমরা ডিটারমিন করতে পারবো। এখন আমাদের এখানে আমরা আল্ট্রাসাউন্ড, বিশেষ করে যেহেতু হেপাটোবিলিয়ারি ইমেজিং এর বেসলাইন ইনভেস্টিগেশন হলো যে আল্ট্রাসাউন্ড, মনে করি যে এখন আল্ট্রাসাউন্ড হলো বেসলাইন ইনভেস্টিগেশন, আপনি এরপরে অন্য ইমেজিং গুলিতে যাবেন, কেমন? তাহলে বর্ডার প্যাথোলজি কোন কোনটা খুব কমন, একটা হলো যে গল স্টোন, কেমন? এটা মোস্ট কমন। আমরা ছবিও দেখাবো, কেমন? গল স্টোনে কি হয় যে আল্ট্রাসাউন্ডে ইগোজেনে ফোকাস দেখা যায় উইথ ডিস্টাল অ্যাকোস্টিক শ্যাডো, কেমন? অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এখানে গলব্লাডার ওয়াল থিকেনিং হবে মোর দেন 3 মিলিমিটার, পেরিকোলিস্টিক ফ্লুইড থাকবে, কেমন? এগুলি ইয়ারমার্ক প্যাথোলজি, গলব্লাডার প্যাথোলজি ফাইন্ডিং। অ্যাকিউট কোলেসিস্টে ওয়াল থিকেনিং থাকতে পারে, আর আমরা বললাম যে ইয়েটা থাকতে পারে। এরপর হলো পোর্সেলেন গলব্লাডার। গলব্লাডার ওয়াল ক্লাসিফিকেশন থাকতে পারে, এক্স রে তে ভালো বোঝা যায়, এক্স রে এবং সিটি তে, কেমন? এবং রিস্ক অফ কার্সিনোমা হলো 1 to 6%, কেমন? অ্যাডেনোমায়োমাইটোসিস, এগুলো হলো মোস্ট কমন প্যাথোলজি। এটা আমরা যদি এখানে দেখি, কেমন? আমরা দেখি যে নর্মাল প্যাথোলজি, নর্মাল আল্ট্রাসাউন্ড গল ব্লাডার যেরকম দেখা যায়, অর্থাৎ প্যানক্রিয়াস, গল ব্লাডার, কেমন? লিভার, যেরকম নর্মালি আমরা দেখি, কেমন? এখানে গল ব্লাডারের অ্যানাটমিটা দেখানো হয়েছে, কেমন? এখানে যে সিস্টিক নেক, ফান্ডিবুলাম বডি, ফান্ডাস, এখানে একটা ফল্ট থাকে, কেমন? এই ফল্টটা নেকে, এই ফল্টটা কিন্তু আল্ট্রাসাউন্ডের সব পেশেন্টটা মোটামুটি দেখা যায়। এখন এটা অনেক সময় এটা ফোল্ডের জন্য আমরা ইকুইজেনিসিটিটা দেখতেছি না, কিন্তু পাথর কিনে এটাকে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং শিওর হতে হবে যে whether it is a fold in the neck অথবা স্টোন। সেই জন্য এই অ্যানাটমিটা জানাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা নর্মালি ছুটি হবে। এখানে যেটা কমন
যেটা ফাইন্ডিং আমরা দেখি নর্মাল, এটা সিস্ট। সিস্ট গুলি কিরকম দেখা যাবে তোমার? এটা আল্ট্রাসাউন্ড স্ক্যানের ছবি। এটা একটা লার্জ অ্যানাইকিক এরিয়া আছে তোমার, উইথ লো লেভেল ইকো। এটা সিটি স্ক্যান কেমন, এখান থেকে সিটি স্ক্যান এখানে ওয়েল ডিফাইন একটা হাইপোডেন্স লেশন আছে কেমন। এটা যদি আমরা ডেন্সিটি মেজার করি তাহলে ফ্লুইডের যে ডেন্সিটি ওটার কাছাকাছি থাকবে। যদি ওটার লেভেলের কাছাকাছি থাকে তাহলে এটা সিস্ট। এখানে কি, এখানেও আমরা কি দেখি, এখানে ওয়েল ডিফাইন একটা লার্জ সিস্টিক এরিয়া রাইট লোবে। এটা দেখে, এটা রাইট লোবে, এটা হলো লেফট। রাইট লোবে একটা বড় সিস্ট আছে। এখানে লো লেভেল ইকো আছে। এখানে যে আমরা যদি ডেন্সিটি মেজার করি যেমন, এটা ফ্লুইডের কাছাকাছি, ফ্লুইডের ডেন্সিটি যায় তার কাছাকাছি আছে, তাহলে এটা একটা বাটন সিস্টেম। এখানে আরেকটা, এটাও আল্ট্রাসাউন্ড স্ক্যানে। এখানে আমরা কি দেখি, এখানে একটা ওয়েল ডিফাইন অ্যানিউকিক এরিয়া উইথ ডিস্টার্ব ইকো এনহান্সমেন্ট। এটা হলো সিস্টের আল্ট্রাসোনোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক। অবশ্যই ই শুড বি অ্যানিউকিক হতে হবে এবং ওয়েল ডিফাইন্ড, বাউন্ডেড বাই দ্য ওয়েল ডিফাইন্ড ওয়াল, এবং ডিস্টার্ব ইকো এনহান্সমেন্ট। যদি এখানে দেখেন, এখানে ইকো এনহেন্সমেন্ট এখানেও আছে। এটা ওই পুরাটা ছবি নাই দেখে এটা নেই, এখানেও ডিজিটালি ইকো এনহেন্সমেন্ট আছে। এখানে এভিডেন্ট ডিজিটালি, তাইলে যে জায়গায় থাক না কেন বডিতে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। যেমন ওয়াল ডিভাইন, ওয়াল দিয়ে ডিভাইড, বাউন্ডেড হতে হবে, এনোইকিক হতে হবে এবং ডিজিটালি ইকো। তাইলে এগুলি সিম্পল সিস্টেম। এরপরে যেটা আমরা হরদম দেখি সেটা হলো যে গলবাটার মধ্যে এরকম সফট ইকোজেনিক সাবস্টেন্স দেখা যায়, এগুলি ওয়ালার কাছাকাছি তোমার। তাহলে এগুলি গলবাটার কলি। এখন এগুলি ক্যালকুলাস না কেন? ক্যালকুলাস না এই কারণে এগুলি ব্রাইট না ওইটা। আর একটা হলো যে এটা ডিস্টালি কোনো শ্যাডো কাস্ট করতেছে না। আর যদি গলবাটার স্টোন হতো তাহলে আমরা যদি পেশেন্টকে মুভ করতাম তাহলে পেশেন্ট পাথরগুলিও মুভ করতাম। এখানে কিন্তু ফিক্সড, যেহেতু ওয়ালের সাথে তাহলে এখানে মাল্টিপল গলবাটার কোলে, এগুলি ক্যালকুলাস না কেন। এখানে এটাও গলব্লাডার। এই গলব্লাডার সাথে আমরা কিছু ইকুইজেনিক ফোকাস দেখতেছি কেমন অ্যাডারেন্ট হলে, তাইলে ইকুনিজ সাবস্টেন্স অ্যাডারেন্ট উইথ গলব্লাডার উইথ ডিস্টার্ব রিফ্লেক্টিং ইকোস কেমন, যেটাকে কমেন্টে লিখে রাখি। তাহলে এটা যদি দেখি, আমরা যদি গলব্লাডার ওয়ালের সাথে যদি অ্যাডারেন্ট ইকুইজেনিক ফোকাস উইথ রিফ্লেক্টিং ইকোস মিমিকিং কমার্টাইল অ্যাপিয়ারেন্স, তাহলে এটা হলো অ্যাডোনোমাইসিস সিস্টেম। এখন এরপরে যেটা কমন প্যাথোলজি যেটা, সেটা হলো যে একুট হেপাটাইটিস। হেপাটাইটিস এগুলির জন্য তো সিটি এমআরআই করার দরকার নেই, কেমন যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলতে পারি যে এটা হবে না। আর একুট হেপাটাইটিস কি হয়, লিভারটা বড় হতে পারে কেমন, ইকোজেনিসিটি কমতে পারে কেমন। এরপরে যেটা থাকে ভেরি পোর্টাল কাফিং থাকতে পারে, যেটা স্টেরিনাইট অ্যাপিয়ারেন্স হয়। এবং এখানে যেটা ডিস্ট্রিবিউশন যেটা দেখা যায়, গল ব্লাডার ওয়ালটা থিকেনিং দেখা যায়। গল ব্লাডার ওয়ালটা এমটি হয়, থিকেন হয় এবং লেয়ার হয় অনেক সময়। তা যদি এগুলি ছবি দেখি কেমন, এখানে গল ব্লাডার দেখা যায়, এটা হলো গল ব্লাডার। এখানে লুমেন একটু করে কেমন, তাহলে গল ব্লাডার ইজ অলমোস্ট এমটি, আর ওয়ালটা হলো ঠিক কেমন।
আমরা যদি একই দেখি, এটা লম্বিচুডিয়ান সেকশন, একই পেশেন্টের, এটা ট্রান্সভার্স সেকশন তোমার, এখানে লুমেনটা এখানে, তাহলে গলব্লাডারটা যদি আমরা মেজার করে অনেক, তাহলে গলব্লাডার ইজ অলমোস্ট এমটি উইথ দি কোয়া, কেমন? তাহলে এটা করা যাবে কি? এখন বলতে পারেন যে একিউট কোলেসিস্টাইটিস তো গলব্লাডার বলতে কি এরকম হয় না, এরকম লেয়ার হয় না। এটা আমরা একিউট কোলেসিস্টাইটিস ছবি দেখাবো সেটাতে, তার সাথে আপনাদের যেটা হলো যে আপনার ল্যাবরেটরি ফাইন্ডিং এর সাথে সবসময় কোরিলেট করতে হবে, কেমন? এবং এরপরে যেটা আমরা বলেছেন যে পেরিফোটাল থিকেনিং হতে হবে। পেরিফোটাল এখানে যে পোর্টাল ভেন আছে, পোর্টাল ভেনের ওয়ালটা থিক, কেমন? এগুলি যদি থাকে তাহলে ডায়াগনোসিস ইয়ে। এখন এই গলব্লাডার ফাইন্ডিংটা কিন্তু একদম ক্লাসিক্যাল, এরকম যদি আমরা দেখি তাহলে ইট ইজ ডিউ টু হেপাটাইটিস। এখন এটা ফ্যাটি লিভারে, এখন ফ্যাটি লিভারে আমরা যে ডিফিউজ ফ্যাটি লিভার যেটা, এটা হলো, এগুলো হলো লিভারের আল্ট্রাসাউন্ড স্ক্যান, কেমন? এটা হলো সিটি স্ক্যান, কেমন? এটা হলো এমআরআই স্ক্যান। তাহলে এই ফ্যাটি লিভার গুলি কিরকম থাকবে, কেমন? এখন ফ্যাটি লিভারে আল্ট্রাসাউন্ড দেখা যাবে যে লিভার প্যারেনকাইমার ইকোজেনিসিটা বাড়ছে, ইনক্রিজ করছে। এখন এটা আপনি কার সাথে কম্পেয়ার করবেন? যেহেতু লিভারের পাশে কিডনি আছে, রাইট কিডনি, তাহলে কিডনির সাথে কম্পেয়ার করাটা সবচেয়ে ভালো। এখন কিডনির এটা হলো কটেক্স, এটা হলো সাইনাস, কেমন? এখন আমরা ইয়ে করবো, কম্পেয়ার করবো কোথায় থেকে? সাথে কটেক্সের সাথে। এখন কটেক্সের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে লিভারের হেপাটিক প্যারেনকাইমার ইকোজেনিসিটি অনেক বাড়ছে, এটা দেখা যায়। তাইলে তাইলে প্যারেনকাইমার ইকোজেনিসিটি ইনক্রিজ করছে, কেমন? যদি ইনক্রিজ করে তাহলে এটা ফ্যাটি লিভার। এখন সিটি স্ক্যানে কি দেখা যায়? এটা নন কনভেক্স স্ক্যান, এটা আরটিএফএস, এটা ভেনাস। এ নন কন্টাক্ট আরটিএফএস এবং ভেনাস সব জায়গায় দেখলে ইট ইজ মাস মোর ব্ল্যাক অ্যান্ড লো অ্যাটেনুয়েশন। এখানে যদি আমরা মেজারও করি ডেন্সিটি, ডেন্সিটিটা লো, নর্মাল লিভারের যে ডেন্সিটি থাকার কথা সেটাই। কেমন? এখানে কন্ট্রাস্ট দেওয়ার পরে এই প্যারেনকাইমার লো অ্যাটেনুয়েশনটা আরো মার্ক হয়েছে, কেমন? এটা এখানে ফ্যাটি লিভার। এখন এমআরআই তে আমরা যেটা বলছিলাম যে T1 আউট ইন ফেস এবং ইন ফেস, এই দুইটা সিকুয়েন্সে দেখা যায় যে আউট ইন ফেসে লিভারের হাইপোইডনেসিটিটা অনেক বেশি, সিগনিফিকেন্টলি অনেক বেশি, কম সরি। আউট ইন ফেসে লিভারের ইন্টেন্সিটিটা অনেক কম, হাইপোইডনেস অনেক বেশি, তাহলে ইট ইজ ডিউ টু ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারের আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই, এই তিনটাতে এই ক্লাসিক্যাল ফাইন্ডিং গুলোতে আমরা লিভারে যেটা বলছে ইউসিটি বাড়বে, সিটি এমআরআই তে কমবে, এখানে ডেন্সিটি কমবে, এখানে ইন্টেন্সিটিতে কমবে এমআরআই। তাহলে এটা কমন ফাইন্ডিং, যেটা এটা আমরা যেটা এখন দেখবেন আল্ট্রাসাউন্ডে হলদম লাগা হয়েছে, এটা ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি? আর এগুলোর জন্য সেটা আমার এখন দরকার নেই। ফ্যাটি লিভার যেটা আমরা বললাম যে এটা যেহেতু কিডনি আছে, কিডনির সাথে যদি আমরা করি, এখন আবার এখানে গ্রেডিং করা যায়, কেমন? ডায়াফ্রাম দেখা যাবে কিনা, পোর্টাল ভেন দেখা যায়, ভেন গুলি দেখা যাবে, এভাবে গ্রেডিং করা যায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার অথবা গ্রেড 1 2 3, কেমন? এখন যেটা আর একটা যেটা কমন ঘটে ওটা গলব্লাডার মধ্যে ক্যালকুলাই, এটা ইনসিডেন্ট ফাইন্ড হতে পারে, অথবা ব্যথা থাকতে পারে, না হতে পারে, অনেক অনেক রকম হতে পারে, কেমন? এখানে গলব্লাডারে পাথরের ক্লাসিক্যাল ফিচার কি আমি আগে দেখাইছিলাম যে পলি তো ব্রাইট নেই, এগুলি ব্রাইট, কেমন? ব্রাইট, কেমন? এখানে ওটা ব্রাইট হতে হবে, এবং ডিজিটালি অ্যাকাস্টিক শ্যাডো আছে, কেমন? ক্যালকুলাসে এটা অবশ্যই থাকতে হবে, কেমন? তাহলে ইকুজেনিক ফোকাসে ডিজিটালি, এখন লিভারে গর্ভটা যদি পাথর থাকে তাহলে এখানে আর একটা জিনিস
দেখা যেতে পারে সেটা হলো পোস্চারাল কোনো মুভমেন্ট আছে কিনা। ধরেন আপনি সোফা নিয়ে আল্ট্রাসাউন্ড করলেন, পেশেন্টকে ডিকুইডেজ পজিশন দিলেন, তাহলে এখানে পোস্চারাল পাথরের প্রবলেম আছে কিনা। কেমন অনেক সময় এটা আপনি নাও করতে, নাও পাওয়া যেতে পারে। কেমন যদি পাথর উপরের দিকে থাকে তাহলে হবে কিনা। কিন্তু এই আমরা যে এখানে যে দুইটা পাথর দেখতেছি, কেমন 7 বছর বয়সের বাচ্চা, কিন্তু কেমন এই গলব্লাডার এপেন্ডিসাইটিস এর মধ্যে কেমন বর্ন টু ডেথ পর্যন্ত যেমন অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। গর্ভাডা ক্যালকুলাস কিন্তু মায়ের পেট থেকে হইতে পারে। কেমন মায়ের পেট থেকে, কেমন ফিটাসের মধ্যে অনেক সময় গর্ভাডারে পাথরগুলি দেখা যায়, কেমন ডিটেক্ট করা যায়। কেমন তাহলে এটা 7 বছর বয়সের একটা বাচ্চা, এটা ক্যালকুলাস আছে। কেমন এটা বয়স কোনো ফ্যাক্টর না, কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো ফিল দিতে হবে। কেমন এখানে ইকোজেনিক, ইকো রাইট ইকোজেনিক, কেমন এখানে ডিস্টাল ইকোসিস্টেম আছে সবগুলোকে, তাহলে এটা গর্ভটা ক্যালকুলাস। এখানে আপনাদের আমাদের যে গর্ভটার ক্যালকুলাস যতগুলি ইমেজিং মডেল সবগুলি এখানে ছবি আছে। কেমন এখন গর্ভটারে যে আল্ট্রাসাউন্ড আমরা বললাম যে ব্রাইট ইকোজেনিক ডিস্টাল, এটা সিটিতে, সিটিতে এখানে আমরা রেডিও বা গল্পটা দেখতেছি। কেমন এটাও সিটিতে রেডিও বা ক্যালকুলেটর দেখা যেতে হবে। এটা হলো এমআরআই, এমআরআই তে এটা হলো গলব্লাডার। কারণ গলব্লাডারের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে। কেমন বাইলগুলি ব্রাইট হয় নর্মালি, কি তাহলে এটা ব্রাইট হবে। কেমন আমি আগে একটা ছবি দেখেছি, এটা এখানে এই বর্ডারের মধ্যে এখানে কালো কালো মাল্টিপল ব্ল্যাক স্পট দেখা যায়। কেমন এটা হলো ওই যে ইনক্লুশন ডিফেক্ট। এখন এই যে এমআরআই তে ওইভাবে টেস্ট করা হয়। আমরা যদি কোনো এরকম দেখি ফ্লুইডের মধ্যে যদি ওইরকম কোনো ব্ল্যাক স্পটের মতো দেখি, তাহলে ওইগুলোকে বলে ইনক্লুশন ডিফেক্ট। তাহলে এই ইনক্লুশন ডিফেক্ট গুলো ডিউ টু ক্যালকুলাস। তাহলে আমরা আল্ট্রাসাউন্ডে দেখি ব্রাইট, কলকাতায় দেখি যে এখানে রেডিও পাক, এখানে নেগেটিভ দেখা যায়। কেমন এমআরআই তে তাহলে 3 জায়গায় আমাদের যে অপশনগুলো 3 জায়গায় এরকম। এখন অনেক সময় যেটা দেখা যায় সিটিতে, আমরা এরপরে একটা ছবি দেখাবো, সিটিতে যেটা যেগুলো রেডিও পাক সেগুলো সিটিতে দেখা যায়। যদি রেডিও পাক না হয়, রেডিওলুসেন না হয়, আপনারা জানেন যে গলব্লাডার স্টোন ম্যাক্সিমাম হলো রেডিওলুসেন, তাহলে তো ওগুলো সিটিতে দেখতে পারবেন। আর যেগুলো আমরা সিটিতে রেডিও পাক দেখবো, এখানে রেডিও পাক। এখন এটা একটা এক্সরে, কেমন এক্সরেতে খেয়াল করতে পারেন কিনা জানি না, এখানে দেখা যাচ্ছে মাল্টিপল গলব্লাডার এরিয়াতে মাল্টিপল রেডিও পাক সেগুলো আছে। এই একই পেশেন্টের এটা হলো সিটি স্ক্যান, এখানে মাল্টিপল রেডিও সেট আছে গলব্লাডার। তাহলে যে গলব্লাডার স্টোন গুলো রেডিও করে, তাহলে আমরা জানি যে 10% অফ দ্য গলব্লাডার গুলো যদি রেডিও করে, 90% যে রেডিও আছে। তাহলে আমরা ওইটা তো সিটি তো ডিটেক্ট করতে পারবো না, এক্সরে তো ডিটেক্ট করবো না, কিন্তু এই আল্ট্রাসাউন্ড এন্ড এমআরআই তে রেডিও পাক নাকি রেডিও সেটা কোনো ফ্যাক্টর নেই। আমরা রেডিও রুসেন হলো আমরা গলব্লাডারে একই রকম আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং দেখবো, এমআরআই তে একই দেখবো। কেমন আমরা এখানে ইনক্লুশন ডিফেক্ট দেখবো। কেমন তাহলে গলব্লাডার স্টোনের কম্পোজিশনটা ডিটেকশনে কোনো হ্যাম্পার হয় না আল্ট্রাসাউন্ড এন্ড এমআরআই, যেটা আমরা এক্সরে এবং আল্ট্রাসাউন্ড। এরপরে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে এক পেশেন্ট, এটা রাইট আপার কোয়াড্রান্ট পেন উইথ অ্যাবনর্মাল লিভার ফাংশন, ওর সিটি করা হয়েছে। কেমন সিটি করার পর দেখা যায় যে যে এটা হলো গলব্লাডার, এখানে ওয়ালটা থিকেনিং আছে, আর কিছু নাই। কেমন তাহলে গলব্লাডার ওয়াল যদি ঠিক হয়, তাহলে একুইট কোলেসিস্টাইটিস। কেমন অথবা ক্রনিক, যেহেতু একুইট পেন নিয়ে আসছে, তাহলে একুইট কোলেসিস্টাইটিস। এখানে আমি যেটা বলছিলাম যে এখানে কোনো রেডিও বা কোনো ক্যালকুলাস দেখা যাচ্ছে না, যেহেতু পেশেন্টের সিমটম পারসিস্ট করতেছে, সেই জন্য একদিন পরে ওর এমআরআই করা হয়েছে। কেমন এখন এমআরআই তে কি দেখা যায়, এমআরআই তে এখানে দেখেন যে মাল্টিপল ইনক্লুশন ডিফেক্ট আছে, কালো কালো। কেমন এই কালো কালো যে ফিলিং ডিফেক্ট যেগুলি আছে, এটা বলে ইনক্লুশন ডিফেক্ট।
তাহলে এই গলব্লাডার মধ্যে মাল্টিপল ইনক্লুশন, একদিন পরে তাহলে আমরা পাথর পেলাম কেমনি কেন, কিন্তু এই স্ক্যানে পাথর নাই কেন, যেহেতু এগুলো রেডিয়েশন ক্যালকুলাস, সেই জন্য সিটিতে ডিটেক্ট করে। এখন এমআরআই তে যদি আল্ট্রাসাউন্ড করতে হয় তাহলে কিন্তু এটা ডিটেক্ট করতে হবে, যেহেতু রেডিওলুশন, সেজন্য শুধু সিটিতে হয় না। আপনারা জানেন যে কম্পোজিশনে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে তো ওগুলো রেডিও পাবে কেমন, সেজন্য সিটি স্ক্যানে এটা দেখা যায় না। সেই জন্য অনেক সময় আমরা সিটি স্ক্যানে যদি মিস করি তখন মনে করা উচিত পাথর নাই, সেটা মনে করাটা উচিত না। কেন গোবর আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ডে কিন্তু আপনি যেটা বলছেন যে রেডিও রেডিও হোয়াট আর দ্য কম্পোজিশন অফ দ্য গলব্লাডার ক্যালকুলাস, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস উইল বি আইডেন্টিক্যাল, সব একই। এটা হলো যে করে হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ একুট কোলেসিস্টাইটিস। কেমন একুট কোলেসিস্টাইটিস এটা কমন, তার মানে আমি আপনাদের এখানে দেখাবো যে এটা একুট কোলেসিস্টাইটিস যদি ক্যালকুলাস হয় তাহলে পাথর থাকবে কেমন, এবং এর সাথে পাথর থাকা না থাক পজিটিভ সোনোগ্রাফিক মার্ফি সাইন থাকবে। আপনার যেটা সার্জিক্যাল যেটা মার্ফি সাইন দেখায়, এটা আল্ট্রাসাউন্ড প্রুফ দিয়ে যদি আপনি এমআর যদি ওরকম প্রেশার দেন, কম্প্রেশন দেন, তাহলে আল্ট্রাসাউন্ড মার্ফি সাইন পজিটিভ সোনোগ্রাফি মার্ফি সাইন থাকবে কেমন। গল ওয়াটার ওয়াল থিক হবে এবং রিফ্লেক্টেড মুরাল ইডেমা এবং ইনফ্লেশন থাকবে, পেরিকোলেসিস্টিক ফ্লুইড কালেকশন থাকবে কেমন। এবং এর সাথে যেটা থাকে গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয় কেমন, গলব্লাডার স্লাস থাকতে পারে কেমন। এবং এর মধ্যে যেটা নতুন একটা ইমেজিং, সেটা হলো যে সিস্টিক আর্টারি ফ্লোটা বেশি হবে, মোর দেন 40 সেন্টিমিটার। এগুলো সেকেন্ডে সাউথ এখানে। তাহলে আমরা এখানে যদি ফ্লো দেখি, তাহলে যদি সিস্টিক আর্টারি ফ্লো দেখি, ইট ইজ মোর দেন 40 সেন্টিমিটার পার সেকেন্ড কেমন। এখানে ছবি দেখা যাবে কেমন। তাহলে এখানে কি আছে, এখানে গলব্লাডার ওয়াল গলব্লাডার ইজ এ ডিস্টেন্ট কেমন, ওয়ালটা ঠিক যদি দেখেন, এখানে একটা ক্যালকুলাস আছে ডিস্টাল লেভেল, তাহলে একিউট ক্যালকুলাস কোলেস্টেরল। এখানেও ওয়ালটা ঠিক কেমন, এখানে একটা রেডিও শেডিউল গলব্লাডার ক্যালকুলাস আছে, এখানে ডিস্টাল একিস্টিক শেডিউল, তাহলে এটা একিউট ক্যালকুলাস বলে। এখন একই পেশেন্টের এখানে আমরা যখন কালার ফ্লো দেখতেছি, তখন ওভাবে ফ্লোটা বেড়ে গেছে, ইনক্রিজ ফ্লো কেমন। নর্মালি এটা ফ্লোটা ডিটেক্ট করতে পারে না, গলব্লাডার ঠিক এবং হাইপারভাস্কুলার, তাহলে এগুলি ইন ফেভার অফ একিউট কোলেস্টাইটিস। এটা সিটি স্ক্যান, তোমার সিটি স্ক্যানে এখানে এটা গলব্লাডার ক্যালকুলা দেখা যায়, গলব্লাডার ওয়ালটা থিক, তাহলে গলব্লাডার ডিস্টেন্স উইথ থিক ওয়াল, কন্ট্রাস্ট এনে থিক ওয়াল উইথ ক্যালকুলাস, এবার একিউট ক্যালকুলাস কোলেস্টাইটিস। এখন এটা এমআরআই, এমআরআই তে এখানে ফিলিং ডিফেক্ট আছে কেমন, এই যে ইনক্লুশন ডিফেক্ট যেটা সেটা আছে, ওয়ালটা থেকে আছে, তাহলে ইট ইজ একিউট কোলেসিস্টাইটিস। তাহলে আমরা একিউট কোলেসিস্টাইটিস এই যে তিনটা মডালিটি আল্ট্রাসাউন্ড, সিটি এবং এমআরআই, এখানে রেডিওলজিক্যাল ফিচারটা এরকমই থাকে কেমন। এখানে একই পেশেন্টের এখানে ফান্ডাসের এখানে দেখেন যে এখানে ফিলিং ডিফেক্ট আছে, যেটাকে এমআরআই তে বলে ইনক্লুশন ডিফেক্ট। তাহলে একিউট কোলেসিস্টাইটিস ক্যালকুলা করে, যেটা এখানে আমরা দেখানি সেটা হলো যে আল্ট্রাসাউন্ডের বেলায় যদি সোনোগ্রাফি মাল্টিসাইন গুলি পজিটিভ হবে, যদি আপনি এখানে কম্প্রেশন দেন, তাহলে প্রেশার দেন, তাহলে দেয়ার উইল বি টেন্ডারনেস কেমন। এবং এগুলোর সাথে আপনি লিভার ফাংশন টেস্ট গুলি কোরিলেট করবেন সব সময়, সবসময় নিয়ম হলো যে এগুলির সাথে। এটা আরএসএন এর একটা গাইডলাইন কেমন, একিউট কোলেসিস্টাইটিস উইথ আল্ট্রাসাউন্ড কেমন। নিউ যেটা সেটা হলো যে গলব্লাডার ওয়ালটা ঠিক হবে কেমন, স্ট্যান্ড হবে ঠিক হবে, আর এখানে ফান্ডাসটা টেনসাইল হবে, টেন্ট হবে বসে। এখানে যদি ফ্লো মেজার করি সিস্টিক আর্টারিতে, ইট ইজ মোর দেন 40 সেন্টিমিটার। আর এইখানে মিউকুয়াল ঠিক হবে এবং
যে ওয়ালে যে নর্মাল যে রিফ্লেক্টিভিটি থাকে সেটা লস করবে। কেমন? এটা হলো একুট কোলেসিস্টেড উইথ আল্ট্রাসাউন্ডের কিভাবে ডায়াগনোসিসে আরো ইমপ্রুভ করা যায় এবং আরো একুরেট করা যায়, একুরেসি বাড়ানো যায়। সেই জন্য আপনি এই জিনিসটা করতে পারেন। এটা যেটা বলছিলাম যে একুট কোলেসিটি ফ্লো বাড়বে। এখানে সিস্টে ফ্লো মেজার করা হয়েছে, এটা অনেক বেশি দেখা যায়, 234। কেমন? এখন কোলেসিস্টাইটিস এর কমপ্লিকেশন কি? দুইটা কমন কমপ্লিকেশন, যেটা হলো গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস আর এমফাইজিনাস কোলেসিস্টাইটিস। এই দুইটা হলো কমন কমপ্লিকেশন। এখন গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস কি হবে? তারপর এখানে যেটা বলো যে এখানে ফান্ডাস, এখানে দেখেন যে ওয়ালের রিফ্লেক্টিভিটি যেটা থাকার কথা সেটা লস করছে। কেমন? ওয়ালটা ঠিক হয়েছে কেমন, আর তাহলে এটা ঠিক। এবার এখানে লস ডেফিনেশন যেটা ওয়ালের থেকে এটা লস করছে কেমন, এটা গেঞ্জিনাস করছে। এখানে আমরা যেটা দেখি গলবাটার ওয়ালটা ঠিক হয়েছে কেমন, এখানে ওয়ালে রিফ্লেক্টিং ইকোস আছে কেমন, এই রিফ্লেক্টিং ইকোস ডিউ টু ইয়ার ইন দ্য গলবাটার ওয়াল কেমন, ইজ ডিউ টু এফাজিমাটাস গলবাটার। এটা ইয়ার যদি আপনার এই লুমেনে থাকে অথবা লিভারও থাকে, দেখবেন যে রিফ্লেক্টিং ইকো থাকে কেমন। এখানে ওয়ালের মধ্যে রিফ্লেক্টিং ইকো আছে ডিউ টু গ্যাস, তাহলে এটা এমফাইজিমাস। এখন এই এমফাইজিনাল গলব্লাডারে এটা একটা এক্সরে, মানে অনেক সময় এক্সরে দিয়েও ডিটেক্ট হবে এখানে গলব্লাডার ওয়াল যেটা ইনডিস্টিং হয়ে গেছে। তারপর এখানে ওয়ালের মধ্যে রিফ্লেক্টিং ইকোস আছে কেমন ডিউ টু গ্যাস, তাহলে এটা এমফাইজিনাল। এখানে এক্সরে, এখানে গলব্লাডার যে এরকম ঠিক এরকম, এর মধ্যে আমরা এখানে ট্রান্সলুসেন্সি দেখতেছি, গলব্লাডারের ভিতরেও আছে ওয়ালও আছে। এক্সরেতে ট্রান্সলুসেন্সি কোথায় দেখা যায়? ব্ল্যাক কোথা থেকে, যেখানে ইয়ার থাকে সেটাই দেখা যায়। যেমন ধরেন এখানে ইয়ার আছে সেজন্য ব্ল্যাক দেখা যায়, এখানে লাঞ্চ আছে লাঞ্চে সেজন্য ব্ল্যাক দেখা যায়। তো এক্স রেতে যেখানে ইয়ার থাকবে সেখানে ব্ল্যাক দেখা যায়। এখানে কলবার্টার এখানে ইয়ার আছে ইজ ডিউ টু এমফাইজিস কলবার্টার। এখন বিলিয়ারি ট্রি ডিসঅর্ডারের মধ্যে মোস্ট কমন হলো যে কোলেডোকোলিথিস। এই ডাক্টাল স্টোনটা দেখার জন্য অবশ্যই এমআরসিপি সুপিরিয়র। তো সব পেশেন্ট তার রেফার করতে পারবে না, আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে। তো আল্ট্রাসাউন্ডে ডিটেক্ট হবে, আল্ট্রাসাউন্ডে যেটা অসুবিধা হয় যদি পেশেন্ট ওভাস থাকে, আর অনেক সময় কমন বাইলটা ডাইলেটেড থাকলেও লোয়ার এন্ড অফ দ্য কমন বাইলটা অনেক সময় ট্র্যাক করা যায় না। যেমন তখন এটা আপনি মিস করতে পারেন। তাইলে ডাক্তার আছে এমআরসিপি এবং সিটি এবং এর প্রক্সিমালি এগুলো আছে প্রক্সিমালি প্রক্সিমাল ডাইলেটেশন থাকে, যেটা আপ স্ট্রিপ ডাইলেটেশন বলে। প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস আছে কিনা, কেমন স্ট্রাকচার আছে কিনা, এগুলো আমার সিবিতে ভালো বুঝে যাবে সেটা। কোলনজিও কার্সিনোমা কেমন, ডিলেট এনহ্যান্সমেন্ট এবং ডাক্তার বলতে কিনা সেগুলি আছে কিনা, কেমন মিলিয়ারের লিক এন্ড ফিস্টুলা আছে কিনা। আমি যেটা আগে বলছিলাম যে ওটা নিউক্লিয়ার আইসোটোপ স্ক্যানও করা যায়, হিট স্ক্যানও করা যায়, কিন্তু সেটা আমার হয়তো মিলিয়ারের লিক এবং ফিস্টুলা আছে কিনা সেটা ডিটেক্ট করা যায় সেটা। এখন কোলেডোকোলিসিস আর যেটা আমরা বলছিলাম যে কমন যেটা আমাদের কাছে ইমেজিং মোড হয় সেটা আল্ট্রাসাউন্ড। আর আল্ট্রাসাউন্ড যদি আমরা স্ক্যান করি অ্যাসকালিসিসে, আপনি এটা আগের ছবি দেখলে ভালো হতো, এখন মানে এখানেও আসবে কেমন। এখানে আমরা পোর্টাল বনের প্যারালালি সবসময় কমন বাইন্ডার থাকে কেমন, এটা হলো পোর্টাল ব্যান। লঙ্গিটিউডিনাল সেকশনে পোর্টাল ব্যানের প্যারালালি যে টিউবটা থাকে সেটা হলো কমন বাইন্ডার কেমন, এটা পোর্টাল ব্যান। এখানে হেপাটিক আর্টারি আছে, এর প্যারালে ওটার প্যারালে যেটা লঙ্গিটিউডিনাল সেকশনে সেটা হলো কমন বাইলটা কেমন। এখানে এটা পোর্টাল ভেন, এটা কমন বাইল, কমন বাইলটাকে এখানে ক্যালকুলেশন কেমন।
এখন এটা যদি আপনি কোনো কারণে মনে হয় যে না এটা পোর্টাল ভেন, এটা কোনটা ভেন কোনটা ডাক্ট, সেটা হলো আপনি কালার টপলার দিয়ে দেখতে পারেন। যদি কালার টপলার দিয়ে দেখে পোর্টাল ভেনের ফ্লো কমন ভ্যালু একটা কোনো ফ্লো পাবে, তাহলে ওইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। সেটা আমি আগেও বলছিলাম। এটা একই পেশেন্টে 3D রিকগনাইজ করা হয়েছে। এখানে ক্যালকুলাস, এটা কমন বাইন্ডার, এখানে দুটো ক্যালকুলাস হয়েছে কেমন। এতে যদি 3D কোনো কারণে রিকগনাইজ, তাহলে পুরোটা দেখে কমন। আমরা যদি ইমেজিং ফ্লো চার্ট ফলো করি কেমন, তাহলে আল্ট্রাসাউন্ড ফার্স্ট লাইন অফ রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট আপার কোয়াড্রেন্টে পেন হবে, রাইট আপার কোয়াড্রেন্টে পেন হওয়ার মেন কজ হলো যে হেপাটোরোবিলিয়েশন, লিভার অথবা গলব্লাডারে কোনো জায়গায় এটা প্যাথোলজি থাকার একটা সম্ভব। তাইলে ফার্স্ট লাইন অফ চয়েস আমি আগেও বলছিলাম যে আল্ট্রাসাউন্ড ইজ ফার্স্ট লাইন, রাইট। যদি আল্ট্রাসাউন্ড ইনকনক্লুসিভ হয় অথবা যদি মাস সাসপেক্ট করা হয়, তাহলে সিটি আর এমআরআই। এরপরে যদি আমাদের এখন আল্ট্রাসাউন্ডে অনেক সময় আপনার মাসগুলি ঠিক মতো ডিলেট করা যায় না, তখন আপনাকে সিটি, সিটি আমার অ্যাডভান্টেজ হলো যে আপনি প্যাথোলজিও পাবেন এবং এর স্টেজিং যদি করার দরকার হয়। যদি জন্ডিস থাকে তখন আপনি আল্ট্রাসাউন্ড কোনো ভালো রেজাল্ট পাইলেন না, then you can go for the MRCP অথবা ইউএসসিপি। যদি ফাংশনটা আমাদেরকে দেখা মনে করে যে, কারণ আমি বলছিলাম যে এই আমাদের আল্ট্রাসাউন্ড সিটি এমআরআই এটা তার ফাংশন বুঝে যাবে কেন। এই ফাংশন যদি বুঝতে ফাংশন হয়, তাহলে আমাদেরকে রেডিও ওয়েব স্ক্যান, যেটা হিডা স্ক্যান, সেটা ওটা আমি একটু আগেও বলছিলাম যে আল্ট্রাসাউন্ডের ডপলারটা ইউজ করবেন না, মানে এই হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে, যেটা আমি বলছি যে পোর্টাল এবং বিলিয়ারি ফ্লো কমন বাইল ডাক্টের মধ্যে ডিফিউশন হয়। অনেক সময় ইন্টারহেপাটিক ডাক্ট গুলো ডাইলেট হয়, কারণ ওগুলো ইন্টারহেপাটিক ডাক্ট ডাইলেটেড অথবা পোর্টাল ভেন অথবা হেপাটিক ভেন গুলি ডাইলেটেড, সেটা দেখার জন্য আপনি ডপলার করে দেখতে পারেন যে ওগুলো ভেসেল অথবা ডাক্ট কিনা, তখন সেভাবে ডিফাইন করা যায়। সেই জন্য আমাদেরও যদি কোনো সময় সন্দেহ লাগে, তখন আমরা ফ্লো দেখি। অনেক সময় ভেসেল গুলিও থাকে, ডাক্ট গুলিও ডাইলেটেড থাকে, বিশেষ করে ইন্টারহেপাটিক, তখন ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট। তখন আপনি যদি ফ্লো দেখেন ডপলার ইউজ করে, তখন ডিফারেন্সিয়েট করতে পারেন যে কোনটা ভেসেল এবং কোনটা ডাক্ট। যদি মোজাইক এনহ্যান্সমেন্ট হয় সেটা এমআরআইতে, তাহলে এটা রিজেনারেটিভ। আমরা যেটা এমআরআই বেলা বুঝছিলাম যে T1 ইন এবং আউট অফ ফেজ এমআরআইতে ইনফ্যাক্ট এর কোয়ান্টিফিকেশনটা করা যায়। যেমন যেটা আমরা যদি আউটে আউট ফেজে বলে T1 আউট ফেজে, যেটা বুঝছিলাম যে এটা ইন্টেন্সিটিটা আরো অনেক বেশি ফল করে, তাহলে আপনি কোয়ান্টিফিকেশন করতে পারবেন করে। এবং সব সময় এই ইমেজিং এর সাথে ল্যাবরেটরি ফাইন্ডিং এর কোরিলেশন করাটা এসেনশিয়াল। শুধু আপনি ইমেজিং দিয়ে একটা কনক্লুশনে যাওয়াটা আইডিয়াল না, কেমন। তাহলে আমাকে অবশ্যই কোরিলেট করতে হবে লিভার ফাংশন টেস্ট, বিলিরুবিন লেভেল, ওগুলোর সাথে কোরিলেট করতে হবে কেমন। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়ার জন্য, কেমন আমাদের যদিও রেডিওলজি অনেক আগে, এখন ইনসিডেন্টালি এই কনভেনশন এক্সরে তেও কিন্তু ইয়েটা দেখা যায়। কনভেনশন এক্সরে এটা রাইট আপ আপ দেখেন, এখানে দুইটা দেখেন যে রেডিও পাক শ্যাডো আছে, রেডিও পাক ক্যালকুলাস। এখন যে জায়গায় সেটা রেডিও পাক ক্যালকুলাস, সেটা গলব্লাডার এরিয়া দিয়ে আসলে কেমন। এখন গলব্লাডার ক্যালকুলাস গুলি এবং রেনাল ক্যালকুলাস গুলি দুই রকম ক্যারেক্টার। রেডিও গলব্লাডার ক্যালকুলাস গুলি সবসময় ফেসেটেড হয় কেমন, আর ইউরেনারি ক্যালকুলাস গুলি লেয়ার্ড হয়ে যায়, লেয়ার বাই লেয়ার করে কেমন, ক্যালসিয়াম ডেফিসিট করে লেয়ার বাই লেয়ার করে সাধারণত কেমন রেডিও। এখানে আমরা যেটা বলছি যে 10% অফ দ্য রেডিও
ক্যালকুলাস গলব্লাডার যে রেডি করব, তাহলে এটা অনেক সময় আপনি একটা এক্সট্রাকশন এক্সের মধ্যে এটা দেখা যেতে পারে যে এখানে দেখে যে রেডি করব, সেটা কেমন। এটা আরেক পেশেন্ট, এটা আসলে লাম্বার স্পাইনাল এক্সরে করা হয়েছে কেন, লাম্বার এখানে দেখা যায় যে মাল্টিপল রেডি সেটা কেমন। ওই আমরা আগে কি হতো, আমরা যদি এখানে কোনো রেডিও বাক্স দিতাম, তখন আমরা যখন আমাদের কাছে আল্ট্রাসাউন্ড ইমেজিংটা ছিল না, তখন আমরা কি করতাম যে ল্যাটারাল ভিউ করতে করতাম, কেমন। আপনি যদি ল্যাটারাল ভিউ করেন, তখন কি দেখা যায় এটা এই রেডিকস সেটা গুলো স্পাইনের সামনে পড়ছে, যদি স্পাইনের সামনে পড়ে ইট ইজ নট রেনাল, এক্সটার্নাল। যদি রেনাল হতো তাহলে স্পাইনের উপর পড়তো। এইভাবে আমরা যখন প্রথম ইনিশিয়ালি যখন আমাদের কাছে এই অপশনগুলি অ্যাভেলেবেল ছিল না, তখন এটা অনুসরণ করা হতো যে ঠিক আছে আমরা একটা লেটার ভিউ করে দেখি, লেটার ভিউ করে যদি সামনে পড়ে তাহলে এটা আদার দেন দ্য রেনাল, যদি ইয়ের মধ্যে পড়ে স্পাইনের উপর পড়ে তাহলে এটা এভাবে একটা ডিভিশন, তাহলে এটা অনেক সময় এই যে কনভার্সন এগুলো অনেক সময় আমাদের জন্য হেল্পফুল হয়, যে যখন চেস্ট এক্সরে করে কেমন, তখনও এগুলি দেখা অনেক সময় ডিটেক্ট হয়ে যায় যদি অতটুকু ইনক্লুড করে। অ্যাবডোমেন এক্সরে গুলিতে অনেক সময় দেখা যায়। এখানে পরে আমি এটা পোর্সেলিন গলব্লাডার সম্বন্ধে আগে একটু বলছিলাম যে এটা এক্সরেতে গলব্লাডার ওয়ালটা উপস্থিত থাকে, এবং সিটিতেও তাই। এখন যেহেতু এখানে ক্যালসিফাইড ওয়াল দেখা যায়, সিটিতেও তাই দেখা যায়। পোর্সেলিন গলব্লাডার এটা অনেক সেটেলমেন্টে, এটা মেলিগনেন্সি টার্মিনেশন চান্স 1 to 6%, এবং ওইভাবে লেখা আছে যে 1 to 6%। এতটুকু পর্যন্ত কেমন। এখানে শুধু আছে কমন প্যাথোলজি গুলি বলা হয়েছে কেমন, আরো অনেকগুলি লিভারের প্যাথোলজি তো অনেক কেমন, পরে ক্লাসে আমরা পরে ওয়েবিনারে চেষ্টা করবো কেমন। আজ এতটুকু পর্যন্ত। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, একটা ওয়ান্ডারফুল সেশন ছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার।